অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ড্রাস্টিক লুক চেঞ্জ হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রূপের প্রশংসা আপনার মুখে শোনা গিয়েছে। তো আর সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপিকে আসন্ন বিধানসভা নির্বাচনে পঞ্চাশে নিচে নামিয়ে আনবেন। দাঁড়াও, এখন যে নতুন যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটা দেখো, রূপের প্রশংসা করা আলাদা, আমি কিন্তু গুণের প্রশংসা করিনি। ভালো করে বোঝার চেষ্টা করো। এখনো যে ভুয়ো ভোটার তালিকা সব বেরোবে, যেটা করা হচ্ছে এসআইআর, যেটা করা হচ্ছে এসআইআর হলে সব দেখবে, এখনই নাম শুনেই মুখ চুপসে গেছে। তাহলে এবার আস্তে আস্তে বুঝতেই পারছো খেলা কত কম হবে বা খেলা বাড়বে না জিতবে, সেটা দাবার চালিয়ে দেখা যাক। না, আমি একটা কথা বলি, এই তো ঠিক একদম পুরোপুরি একজন রাজনৈতিক ব্যক্তিত্বের মতো কথা শোনা যাচ্ছে আপনার মুখে একদম। সেখান থেকে দাঁড়িয়ে এই যে কথা বলা হচ্ছে দিদি, আমি একটা প্রশ্ন করব আপনার সামনে যে আপনাকে আমরা 26শে বিধানসভার একদম নির্বাচনের ভোটের ময়দানে দেখতে পাবো, মানে আপনি বুঝতে পারছেন? দেখো, সেটা আমি জানি না, সেটা দল বুঝবে, সেটা তো আমি এখন কিছুই জানি না এই ব্যাপারে। এটা দলের ডিসিশন। কিন্তু তবে হ্যাঁ, আমি যখন বিজেপিতে নেমেছি, আমি জনগণের হয়ে কথা বলবো, আমি জনগণের সাথে থাকবো এবং জনগণের জন্য আমি অবশ্যই আমি টিকিট পেলেও লড়াই করব, না পেলেও লড়াই করব। সুচিত্রা বোঝা গেল? সেটা আমি বিজেপি শুধু, আমি আগেও বলেছি, আমি সুচিত্রা হচ্ছে জনগণের। সুচিত্রা প্রথম হচ্ছে জনগণের, দ্বিতীয় হচ্ছে সুচিত্রা এখন হচ্ছে বিজেপির। এখন বিজেপি হচ্ছে সেকেন্ডারি, কিন্তু সুচিত্রা হচ্ছে প্রাইমারি, হচ্ছে মানুষের, জনগণের। সুচিত্রা জনগণের জন্য বলেছে, সুচিত্রা জনগণের হয়ে বলেছে, সুচিত্রা ভবিষ্যতে জনগণের হয়ে থাকবে। আর সুচিত্রা যেমন সাধারণ সেই রকমই থাকবে। সুচিত্রা কিন্তু অনেকে আমি শুনেছি যে উনি তো সুচিত্রা সেন নন, এটা অনেক কমেন্ট এসছে। আমি অবশ্যই সুচিত্রা সেন উনি হচ্ছেন একটা মহানায়িকা, ওনাকে আমি প্রচন্ড ভাবে পছন্দ করি, আমি ভীষণ, উনি আমার অত্যন্ত প্রিয় নায়িকা। এবং শুধু তাই না, ওনার মেয়েকেও আমার, মুনমুন সেনকেও আমার মুনমুন সেনকে আমি প্রচন্ড ভাবে আমি ভালোবাসি, ভীষণ ভাবে। আমার অন্যতম প্রিয় নায়িকা আর একজন হচ্ছে, এবং সুচিত্রা সেনের থেকে আমি এটা বলছি, আমার মুনমুন সেনকেও খুব ভালো লাগে। মানে ব্যক্তিগত ভাবে আমি মুনমুন সেনকে আমি চিনিও, উনিও আমাকেও চেনেন, ঠিক আছে? আমার মুনমুন সেনকে সত্যি খুব ভালো লাগে। সুতরাং আপনারা যারা এই ধরনের কমেন্ট করছেন, প্লিজ, আমি ওনার নখের যোগ্য নেই, সেটা আমি নিজেও স্বীকার করে নিলাম। প্লিজ আপনারা এই ধরনের, আমি একটা প্রশ্ন করব, সেনের সাথে আমাকে তুলনা করবেন। আমি একদম অতি নগণ্য, অতি সামান্য একজন হচ্ছে, আমি আপনাদের মধ্যে হচ্ছে একটা ছাপোষা আম জনতা, আমি একদম পরিষ্কার। আমি কোনো হাইফাইও কিছু নয়। আমি আপনাদের কাছে, সবার কাছে এটা বিনীত অনুরোধ, আপনারা অনেক রকম আমার সাথে কম্পেয়ার করছেন, আমি একদম সাধারণ, মানে একদম অতি ছাপোষা। আমি সেদ্ধ ভাত খাওয়া, পরিষ্কার গল্প, আলু সেদ্ধ ভাত খাওয়া, ছাপোষা ঘরের একদম। সুতরাং আমি কিন্তু কোনো রকম, আমার কিন্তু, তুমি আমার কাছে এসো দেখতে, আমি কিন্তু মেঝেতে শুয়ে থাকি, আমি কিন্তু খাটেও শুই না, ঠিক আছে? সুতরাং আপনারা যদি এইটা ভাবেন যে সুচিত্রা মহানায়িকা বা ও সুচিত্রা সেন একজন, সত্যি সুচিত্রা সেন বাংলার একজনই, ওটা হচ্ছে এক এবং অদ্বিতীয়। আমি একটা প্রশ্ন করব, এই যে আপনি বললেন যে নির্বাচনে টিকিট না পেলেও আমার সর্বস্ব, আমি সবভাবে বিজেপির সাথে আছি, না হলো আমরা দেখেছি সাম্প্রতিককালে নির্বাচনে লড়ার জন্য একটা নির্বাচনে টিকিট না পেলে একটা মানবাভিমানের জায়গা থাকে কর্মীদের মধ্যে। না, আমি তো এতদিন তো কিছুই পাইনি, তাহলে তো আমি কি জনগণের হয়ে বলিনি? দেখো, আজকে ওরা বিজেপি আমাকে ইনভাইট করতে পারে, কিন্তু আমি তো এতদিন তো আমি তো কোনো প্রত্যাশা ছাড়াই তো আমি জনগণের জন্য হয়ে বলে গেছি। সেটা আমার কাছে, আমার এই স্পিরিটটা সব সময় থাকবে। আমি জনগণের হয়ে, যদি কখনো আমি ভুল দেখি, আমি জনগণের হয়ে নিশ্চয়ই আমি চেঁচাবো। সেটা একবার কেন, 100 বার। এটা যদি আপনারা ভুল ভাবেন যে সুচিত্রা আমাদের জন্য বলবে না বা অন্যায় কেউ, অবশ্যই সুচিত্রা বলবে, নিশ্চয়ই বলবে। সেটা কিন্তু তোমরা নিশ্চিন্ত থাকো যে সুচিত্রা তোমাদেরই সুচিত্রা টিকিট পেলেও বলবে, টিকিট না পেলেও বলবে, টিকিট না দিলেও চলবে। আমি তো জানতাম না যে আমার তো একদিন আগে জানতে পারলাম, রাতের বেলা এসে আমাকে হঠাৎ করে ওরা ইনভিটেশন কার্ড দিয়ে গেল, বললো যে পরের দিন নরেন্দ্র মোদীর জন্মদিন, ওই দিনকে আমরা আপনাকে অফিসিয়াল জয়েন করাচ্ছি। তখন আমি একটুখানি বসে, তখন রাত্রি 10টা বাজে, আমি তার 9টার সময় আমি জানতাম না যে আমি বিজেপি জয়েন করতে চলেছি, সত্যি কথা বলতে গেলে। আর আমি আদর্শ বিজেপির, আমি সব কিছুই জানি না তখন, সত্যি কথা বলতে। আমি তখন আর এবার ব্যাপারটা হয়েছে, আমার কাছে প্রচুর ফোন, আমি যখন ভাইরাল হয়েছে না, প্রচুর মানুষ ফোন করতো আমাকে করে, তারা বলতো যে দিদি আমাদের কথাগুলো আপনি মিডিয়াতে তুলে ধরুন, আমাদের এই প্রবলেম, বিশেষ করে বেকার ছেলেমেয়েরা, তাদের কোনো কর্মসংস্থান নেই, যেখানে যাচ্ছি আমাকে সবাই বলছে দিদি আপনি, আমাদের কর্মসংস্থান নেই, আমাদের কোনো চাকরি নেই। বন্দ্যোপাধ্যায় তো বলছেন
চপ ভাজবে, ঘুগনি বিক্রি করবে, আর হচ্ছে কাশফুল বুঝবে, বুঝে গেল? কাশফুলের বালিশ বানাবে, দিয়ে ওনাকে এবার শোয়ানো হবে, দাঁড়াও ওই কাশফুলের বালিশে ওনাকে কাশফুলের ক্যাঁতার বালিশ বানানো হবে, ওই ওনাকে শোয়ানো আপনি হবে। এই কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সততার মূর্তি একদম মা শারদার সাথে তুলনা করা হচ্ছে। এখন তার বলে না, এখন তার বলে না সততা, না 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 না, এখন আর সততাটা দেখতে পাবেন, ওটা আগে ছিল। আগে ছিল কুমারী মমতা বন্দ্যোপাধ্যায়, সততা মমতা বন্দ্যোপাধ্যায়, সততার প্রতীক, ওগুলো আগে দেখতে পেতে। এখন আর ওইসব ডায়লগ চলে গেছে, ওগুলো এখন হচ্ছে পাস্ট, ওইগুলো আর এখন মমতা ব্যানার্জির ব্যানারে দেখতে পাবে না, বা আগে আগে বড় বড় সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, ওইগুলো সব এখন পাস্ট হয়ে গেছে, ওগুলো এখন আর দেখতে পাবে না। তো বলছেন যে বিধানটা যদি বাংলার উপকার হয়, মমতা বন্দ্যোপাধ্যায় নবকুমার প্লিজ, যে বলেছে তার, আমার মনে হচ্ছে তার মানসিকভাবে তার চিকিৎসার দরকার। কারণ হচ্ছে তার যদি বিধানচন্দ্র রায়ের সাথে ওনার কোনো যেমন এখন সুচিত্রা সেনের সাথে যেমন সাথে আমার কোনো কম্পারিজন আসে না, পরিষ্কার, উনি হচ্ছে মহানায়িকা আর আমি হচ্ছে একটা ছাপোষা মানুষ, সেখানে ওনার সাথে আমার যেমন কম্পারিজন আসে না, ঠিক তেমনি বিধানচন্দ্র মুখ্যমন্ত্রী হলে কি হবে, কোয়ালিটি তো দেখো। ওটা বিধানচন্দ্র রায় হচ্ছে একটা ট্রান্সপারেন্ট লোক ছিল, আর এটা চোর, এটা কালীঘাটে, এটা হচ্ছে চোর, এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিপূর্ণভাবে চোরেদের রানী। ওটা তুমি জানো না, ওটা তো পুরোপুরি কালীঘাটের, ওটা হচ্ছে চোরেদের রানী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন এই এত চুরি দুর্নীতি হচ্ছে যে এসএসসি তে, তিনি কি করে জানেন? উনি কিচ্ছু জানে না, ব্যাপারটা হচ্ছে সব থেকে বড় কথা। ওনার গল্প হচ্ছে, ওনার যখন এসএসসি হচ্ছে, ভালো করে শোনো, এসএসসিটা কি হলো, ওনার মন্ত্রী টাকা চুরি করলো, ওনার মন্ত্রী জেলে গেল, ওনার মন্ত্রী হলো, আর উনি কি বলছেন বসে বসে, এটা হচ্ছে রাম আর বামেদের দোষ। ওনার যখন দোষটা চাপানোর সময় উনি ওর ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন, তখন বলছে বিকাশ রঞ্জন ফালতু লোক, বিকাশ রঞ্জনের জন্য হয়েছে। তোমার মন্ত্রী চুরি করলো, তোমার মন্ত্রী টাকা নিল, আর তুমি আজকে তুমি নিজে যখনই কোনো কিছু হবে তখন হচ্ছে দেখবে ওদের চক্রান্ত, ওর চক্রান্ত, ঠিক আছে? মানে মানে ভদ্র আজ থেকে না, এটা কিন্তু উনি যখন সে রাজনীতি প্রথম করে, সে একবার মনে হচ্ছে স্টেজ ভেঙে গেছিল, উনি আমরা তখন অনেক ছোট ছিলাম, আমার মনে হচ্ছে স্টেজ ভেঙে উনি পড়ে গেছেন, এবার যেই পড়ে গেছে বলছে এটা সিপিএম এর চক্র, ঝড় হয়েছে স্টেজ ভেঙে গেছে, উনি বলছে এটা সিপিএম এর চক্র। না, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন তিনি চাকরি দিতেই চাইছেন, কিছু কিছু মানে আইনজীবীরা তাকে চাকরি দিতে পারে। শোন, আমি একটা কথা বলছি, উনি যে চাকরি দিচ্ছেন এখন সবাইকে সিভিক ভলেন্টিয়ার হিসেবে দিচ্ছে, তাদের মধ্যে আমাকে অনেকে বলছে দিদি আমাদের 3 মাসের ট্রেনিং হওয়ার কথা ছিল, সেখানে 1 মাস দিয়ে বলছে 2 মাস ট্রেনিং হবে হচ্ছে ভোটের পরে। 2 নম্বর হচ্ছে তারা বলছে আমাদের কোনো আমাদের ইনক্রিমেন্ট করার জায়গা নেই, মানে তারা যে একটা ধরো পারফরমেন্স, দেখো সবাই তো চায় একটা মানে প্রমোশন, বা আমরা একটু বলছে আমাদের গ্রোথটা স্ট্যাগনেন্ট, মানে আমাদের গ্রোথটা করে দিয়েছে পুরো স্ট্যাগনেন্ট গ্রোথ। 3 নম্বর যেটা করেছে সেটা হচ্ছে আমাদেরকে পুরো ক্রিপেল করে দিয়েছে, মানে এই গভর্নমেন্ট পুরো আমাদেরকে প্যারালাইসিস করে দিয়েছে, বলছে আমরা কোনো মুখ খুলতে পারি না, করলেই বলো তাহলে তোমাদের চাকরি থেকে বার করে দেবো। ব্যাপারটা সরকারের উচ্চপদস্থ যারা আছে তারা মানে প্রেশার দিয়ে রেখেছে না ওদেরকে, আর ওদেরকে ওভার টাইম করানো হয়, ওদের জাস্ট একটা কনসোলিডেট স্যালারি দেওয়া, ওদের কোনো আদার পার্টস মানে যেগুলো স্যালারির যে আদার পার্টস থাকে সেগুলো কিচ্ছু দেওয়া হয় না। সেই ক্ষেত্রে ওরা কি করছে, আমাকে যেটা বলছে কি যে আমাদের কন্ডিশনটা অত্যন্ত ডিপ্লোরেবল কন্ডিশন, আমরা এই কন্ডিশনে আমরা আর থাকতে পারছি না, বাজার দর ঊর্ধ্বমুখী, আমাদের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমাদের সংসার চালানো, যেটা ওরা বারবার আমাকে বলছে। এবং শুধু তাই না, আর বাকি তো তবু সিভিক ভলেন্টিয়ারে তবু যাও 5-6 হাজার টাকা 10 হাজার টাকা যাওয়া মাইনে পাচ্ছে, বাকিরা তো সব বেকার বসে রয়েছে রাজ্যে, শুধু 1000 টাকার ভাতাতে মেয়েরা পাচ্ছে, ছেলেরা কি পাচ্ছে 100 টাকা করে হয়তো সব পার্টি অফিস থেকে দিচ্ছে, একটুখানি মদ দিয়ে দিচ্ছে, মাংস একটা বিরিয়ানির প্যাকেট দিয়ে দিচ্ছে, চল ঝান্ডা নিয়ে চল, এই হচ্ছে গল্প। তাদেরও বলার ক্ষমতা নেই যে আমাদের চাকরি দিন। আর কিছু আপনি যখন এই গণ সমালোচনা করছেন তৃণমূল কংগ্রেসের নামে, কুণাল ঘোষ তো বলছেন যে রীতিমতো বিস্কুট দিয়ে দেওয়া হয়েছে, ছুটে চলে যেতেন, কি বলবেন? কে বলছে? একটা চোরের গল্প আমি শুনতে চাই, যে নিজে প্রেজেন্ট ভ্যান চাপড়ে বলেছে, যে বড় পাটাপাট করে প্রেজেন্ট ভ্যান চাপড়ে বলতো মমতা চোর মমতা চোর। দেখো, অন্য কোনো ভালো মানুষের কথা বলো, সেটা আমি শুনতে রাজি আছে, ওই 3rd ক্লাস লোকের গল্প আমি শুনতে চাই না, পরিষ্কার গল্প। প্রধানমন্ত্রী সব থেকে বড় চোর, কি বলছেন মদন মিত্র? কি বলছে? প্রধানমন্ত্রী সব থেকে বড় চোর। যারা বলছে তারা সবকটা জেল খাটা আসামি, ওরা যে এরা তো এখন জেলে যায়নি, চুরি যদি করেও থাকে, যদি এরা জেলে না যায়, এরা কিন্তু চুরির জন্য এরা জেলে ঘুরে এসছে,
এরা হ্যাঁ, তা না তো কি, এরা তো জেল ঘুরে এসছে, তাহলে তুমি জানো না এগুলো? দিদি, আপনি এই কড়া সমালোচনা আপনার মুখে প্রথম থেকে শোনা গেছে। আমি একটা প্রশ্ন করবো, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে আপনি বিজেপিতে যোগদান করলেন। শুভেন্দু বাবুর সাথে আপনার যোগাযোগ কিভাবে হলো? বিজেপিকেই কেন বেছে নিলেন? দেখুন, বিজেপি আমি একটা কারণেই বাঁচলাম। দেখো, আমি বিজেপি পছন্দ করি বা না করি, এখন এই মুমেন্টে আমি একটা দেখলাম, রাজ্য আর কেন্দ্র কিন্তু যদি এক হয় তবেই কিন্তু রাজ্যের সর্বাঙ্গীন উন্নতিটা সম্ভব। আমি একটা জিনিস দেখো, আমি ফিলিংস হয়তো বিজেপিকে হয়তো পছন্দ, আমি একটু বামপন্থী মনস্ক হতে পারি, কারণ আমি বুদ্ধদেব ভট্টাচার্য, আমার যদি তুমি মানে আদর্শ রাজনৈতিক নেতা বলো, আমি বলবো বুদ্ধদেব ভট্টাচার্য। কারণ মানুষটা অত্যন্ত ট্রান্সপারেন্ট, যে মানুষটাকে হচ্ছে আমাদের এই কালীঘাটের চোরটা কালিমালিপ্ত করেছিল, পরিষ্কার গল্প। বুদ্ধদেব ভট্টাচার্যের মতো একটা ভালো মানুষকে উনি এটা আমি আগেও বলেছি, দেখো যেটা আমি আমার আদর্শ, সেটা আমি আমার প্রিন্সিপালটা আমি কারোর জন্য নষ্ট করবো না। আমি বিজেপি পার্টিতে আসতে পারি, কারণ আমি একটা জিনিস দেখলাম এই মুমেন্টে বাংলার যা অবস্থা, আর এত প্রবলেম আমার কাছে আছে বাংলার মানুষের জন্য, তা একমাত্র কি হবে, আমি দেখলাম কেন্দ্র আর রাজ্য যদি এক হয় তবেই বাংলার অর্থনৈতিক উন্নতি সাধন সম্ভব। আর না হলে যদি এখানে যদি অন্য কোনো পার্টি আসে, প্রথম কথা দেখো, হয়তো অন্য কোনো পার্টি ধরো জিতে এসে গেল, প্রথম কথা এই সরকার সমস্ত জায়গাটা খোকলা করে দিয়েছে, পুরো এমন খোকলা করেছে যে তাদের 20 বছর লাগবে ঋণ শোধ করতে, আর 20 বছর লাগবে হচ্ছে জট ছাড়াতে। সমস্ত জায়গায় এমন সব করাপ্টেড কেস করে রেখে দিয়েছে, সে 20 বছর লাগবে হচ্ছে তাদের জট ছাড়াতে, বুঝেছো তো? তো ওইদিকে 20 আর এদিকে 20, তাদের শুধু 20 বছর লেগে যাবে আজকে এই জট ছাড়িয়ে ঋণ মুক্ত হতে, ততদিনে বাংলার মানুষ ফিনিশড। একমাত্র যদি কেন্দ্র এখানে যদি আর্থিক অনুদানটা দেয়, আর তাহলে ওরা পাটাপাট করে নিতে পারবে শিল্প ফিল্প, মানে কেন্দ্র কথা বলছে কেন্দ্র কোনো অনুদানই দেয় না তাদেরকে। ওকে যে চুরি করলে একে কি করতে গিয়ে অনুদান দিতে যাবে? এ তো নিজে একটা সব ঘরে ঢুকিয়ে নেবে, সব বাড়ি বানাচ্ছে, দেখতে পাচ্ছ না টাকা আসছে কেন্দ্র থেকে। কারা বানাচ্ছে তুমি জানো না? টিএমসির লোকেরা সব বড় বড় বাড়ি বানাচ্ছে, তারা সব চুরি করছে, করে এত সব চোরগুলো কোত্থেকে ধরা পড়ছে? চোরগুলো তো সব টিএমসি থেকেই ধরা পড়ছে। সব তো চোর, যত চোর তুমি দেখবে, ইভেন বউ পর্যন্ত লোকে চুরি করে নিয়ে যাচ্ছে এরা। সেদিনকে আমি দেখলাম কোথাও ওখানে একটা ছেলে লিখেছে যে আমার বউকে চুরি করে নিয়ে গেছে টিএমসি নেতা। তাহলে এর থেকে তুমি ভাবতে পারছো, মানে লোকের এরা এত কিছু চুরি করে হলো না, এবার লোকের বউটাকে পর্যন্ত চুরি করে। আমি চোর অনেক রকম দেখেছি, কিন্তু লোকের বউ চুরি করে নিয়ে যাচ্ছে। আর তুমি ভাবতে পারছো কোনো রাজ্যে, মানে কোনো রাজ্যে তুমি এরকম দেখতে পাবে? আমি মানছি সব রাজ্য খারাপ, চুরি করেছে, দুর্নীতি করেছে, মার্ডার করেছে, সব ডেড বডির সাথে পর্নোগ্রাফি বানিয়ে, কোন রাজ্যে তোমরা দেখেছো ডেড বডির সাথে পর্নোগ্রাফি বানিয়ে সেখান থেকে আয় জেনারেট করা হচ্ছে? সেটা হচ্ছে আমাদের রাজ্যে সরকারি হাসপাতালের মর্গ থেকে ডেড বডির সাথে সেক্স করে, সে পর্নোগ্রাফি বানিয়ে সেটা শুট করে সেটাকে সেখান থেকে সেটা বিক্রি করে আয় জেনারেট করা হচ্ছে। তুমি এই জিনিস কোথাও দেখতে পাবে? এইটা হচ্ছে নজিরবিহীন। আমার সব ঠিক আছে, দেখো সে সব সরকারি হয়তো কেউ চুরি করছে, কম বেশি করছে, বাটপারি করছে, আমি সব মেনে নিলাম, কিন্তু এইটা আমার কাছে পুরো হাইলাইটেড যে এইটা হচ্ছে মানে নজিরবিহীন দৃশ্য। মানে এইরকম আমি কোনো গভর্নমেন্ট দেখতে পেলাম না যে ডেড, মানে কি লেভেলের দুর্নীতি। মানে দুর্নীতির তো একটা লেভেল থাকে, ধরো যে ঠিক আছে যে মানে কোনো রকম দুর্নীতি, সেই দুর্নীতি থেকে একমাত্র যদি এখন মুক্ত করতে হয়, কারণ দেখো মানুষ এবার বুঝে গেছে, বাংলার মানুষ, যে এই যে পরিবর্তন দরকার। পরিষ্কার গল্প, উনি যে পরিবর্তন চেয়ে এসেছিলেন, উনি কিন্তু মানুষকে সেই পরিবর্তন দিতে ব্যর্থ হয়েছেন। উনি খালি বড় বড় লন্ডন করতে গিয়ে ভেনিস বানিয়ে দিয়েছে। আজও তোমার ঘাটাল কি অবস্থা, ঘাটালের। আর এরা শুধু সব সিনেমাটিস্ট গুলোকে নামিয়েছে, যে সিনেমাটিস্ট গুলো আজকে হচ্ছে শুধু বড় বড় তাদের লেকচার, মানে ওরা হচ্ছে শুধু সিনেমা করো। সিনেমাটিস্ট দিয়ে কখনো হয়? রাজনীতি করতে গেলে তোমার ব্রেনটা থাকতে হবে। একটা জিনিস তোমাকে বুঝতে হবে, তোমাকে কিভাবে মানুষের তুমি সমাধান বিনোদন বিনোদন করো না, ব্রেনটা তো থাকতে হবে, তোমার তো একটা সাউন্ড এডুকেশন থাকতে হবে না? আজকে এই রচনা বন্দ্যোপাধ্যায় এরা কতদূর লেখাপড়া করেছে, ঠিক আছে? লেখাপড়ার থেকে বড় কথা এরা কদিন যায়, এরা মানুষের সাথে আজকে দেখো লেখাপড়া যাই হোক, কম হতে পারে বেশি হতে পারে, আমি সেটা ধরবো না। মেন হচ্ছে তুমি মানুষের কাছে কদিন গিয়ে উপস্থিত হচ্ছ, মানুষের পাশে কতদিন দাঁড়াচ্ছ, সেই এরিয়াতে তাদেরকে দেখতে পাবে না। তুমি সেই পশ্চিমের মানুষ কি এবার কোথাও গিয়ে সুচিত্রাকে দেখতে পাবে? সেটা আমি তো জানি না, আমার কাছে এখন বিজেপির তরফ থেকে আমাকে এমনি এখান থেকে তো আপাতত সবসময় আমি বাংলার মানুষের হয়ে বলেছি, স্পেশালি আমি বেকার ছেলে, ইয়াং জেনারেশনের যে বেকার ছেলে, আমি শুভেন্দু দাকে অলরেডি আমি কাল সেদিনকে কথাতে বলেছি যে আপনি যদি আগে মুখ্যমন্ত্রী হন, তাহলে আগে প্রথম যেটা হচ্ছে আমাদের রাজ্যে প্রচুর ছেলে মেয়ে ইয়াং স্টাররা প্রচুর বেকার হয়ে বসে আছে। ব্যক্তিগতভাবে শুভেন্দু
শুভেন্দু আপনাকে ব্যক্তিগতভাবে পরামর্শ কি দিলেন? আমাকে শুভেন্দুদা বললো আমাদের পাওয়ারে আসতে দাও, আমরা আমরা কেন্দ্রকে অলরেডি আমরা জানিয়ে দিয়েছি সমস্ত ভাবে, সেইভাবে হই হই করে, মানে এইটুকু বলতে পারি, দাদার হাত ধরে, মানে নরেন্দ্র মোদীজির মানে আর্থিক সহায়তা, কারণ দেখো যখনই কেন্দ্র এখানে বিজেপি ঢুকে যাবে সঙ্গে সঙ্গে কেন্দ্র কিন্তু আমাদেরকে পরিপূর্ণভাবে অর্থনৈতিকভাবে কি করবে, পুরো সেই সুবিধাটা করে দেবে একদম পরিপূর্ণভাবে, তোমরা রেডি থাকো, মানে শিল্প আসতে তখন বাধ্য একদম। দাদার হাত ধরে আমি একদম একদম দৃঢ়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে শুভেন্দুদার হাত ধরে কিন্তু বাংলায় শিল্প যখনই ঢুকবে, আজকে টাটা ন্যানোকে তাড়িয়ে দিল এই মুখ্যমন্ত্রী, মানে কি বলবো, টাটা ন্যানোকে তাড়িয়ে দিল, তাহলে সেই ন্যানোটা তাহলে আজকে টাটা থাকলে কত ছেলে মেয়েগুলো চাকরি হতো। তাহলে আজকে এইটুকু বলতে পারি, ঝপ শিল্প উন্নতি হবে, এখানকার হচ্ছে বেকাররা আমরা কিন্তু, আমি বারবার বলছি, আপনার এখানকার উনি হচ্ছে অনুদান দিয়ে লোককে বাঁচানোর চেষ্টা করছে, আমি বলবো আপনারা অধিকার, নিজের যোগ্যতা অনুযায়ী অধিকার নিয়ে বাঁচুন, নিজের যোগ্যতা অনুযায়ী কি করুন, অধিকার নিয়ে বাঁচুন। আপনি বলছেন যে মানুষকে অনুদান ভিত্তিক, অনুদান কেন্দ্রিক করে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা প্রশ্ন করব দিদি, অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস এই দুই ভাই টলিউড ইন্ডাস্ট্রি একদম গিলে ফেলেছে, এমন মন্তব্য শোনা যায় বিজেপির নেতাদের মুখে। আপনারা যদি ক্ষমতায় আসেন টলিউড ইন্ডাস্ট্রি কি আমূল পরিবর্তন? অবশ্যই। আমি তো যদি মানে আমি বললাম তো, টলিউডের প্রথম যে জিনিসটা করা হবে, ওই দেখো অনেক আর্টিস্ট আছে, ওই বিছানা গরম করা নায়িকাদের কিন্তু নেওয়া হবে না, পরিষ্কার গল্প, যে সত্যি করে যোগ্যতা থাকবে। দেখো অনেকে দেখতে হয়তো একটু খারাপ হতে পারে, কিন্তু অভিনয় যেমন দারুণ করে, যেমন হচ্ছে আমি কিছু নায়িকা আছে আমার, মানে আর্টিস্ট আছে সত্যি করে, তারা দেখবে থিয়েটার করে, তাদের অভিনয়, তারা চান্স পায় না, তারা এখানে তাদের সেই শিল্পকলা তুলে ধরতে পারে না, কারণ কি, লবিবাজি হয় এখানে, এখানে মারাত্মক ভাবে। আজকে তুমি দেখবে এখানে যারা কাস্টিং কাউচ করে, যারা বিছানা গরম করে, যারা তোমার কি বলে কম্প্রোমাইজ করে, এইসব করে এখানে কি হয়ে যাচ্ছে, চাপাচপ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের বিজেপি আসলে কিন্তু এই স্বচ্ছ ভারত যেটা, সেই স্বচ্ছ ভারতটাই থাকবে, যেখানে কিন্তু আমরা চেষ্টা করব যাতে মানুষের তার অ্যাসেসমেন্ট অনুযায়ী, তাকে প্রপার অ্যাসেসমেন্ট করে, তার তার তাকে ইভ্যালুয়েট করে তার অনুযায়ী তাকে কাজ দেওয়া। রাজ্যে একের পর এক দুর্নীতি, মহিলাদের উপর অত্যাচার, সর্বশেষ আপডেট পাঁশকুড়ার ঘটনা, কিন্তু একেবারে বুদ্ধিজীবীরা রাস্তায় নামছে। দেখো একটা কথা বলছি, এই রাজ্যটাকে না বিক্রি হয়ে গেছে, মুখ্যমন্ত্রী সবাইকে কিনে নিয়েছেন। আমাদের এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে লোককে পয়সা দিয়ে, দেখবে আগেই তার মুখটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, দেখুন অভয়ের কেসে মাকে গিয়ে তাড়াতাড়ি করে টাকাটা দিতে গেছে, এরা হচ্ছে সব জায়গায় আগে মুখ্যমন্ত্রী গিয়ে টাকা দিয়ে মুখ বন্ধ করে দাও। আপনারা প্রথমে বললেন বুদ্ধিজীবীরা কোথায়, কোথায় মোমবাতি? দেখো সেটা হচ্ছে বুদ্ধিজীবীরা এখন ব্যাপারটা হয়ে গেছে কিনে নিয়েছে, তাদেরকে পয়সা দিয়ে কিনে নিয়েছে মুখ্যমন্ত্রী, যেটা হচ্ছে যার জন্য আজকে বুদ্ধিজীবীরাও কি হয়ে গেছে, কোথাও একটা চুপ করে গেছে। সেকেন্ড হচ্ছে দেখো বিজেপি কিন্তু তবে ছাড়বে না, এটুকু আমি বলতে পারি, অন্য দল অন্য বুদ্ধিজীবী যে পাল্টি খাক্কা, কিন্তু এই সরকারকে কিন্তু উৎখাত বিজেপি করেই ছাড়বে। আর আজকে যদি না করেছে তো এটাও বলতে, আমি একটা জিনিস বুঝে গেছি, এই সরকারের একমাত্র ও যদি বুনো ওল হয়, বিজেপিও হচ্ছে বাঘা তেঁতুল, এটা মাথায় থাকে। সামনেই পুজো, বাজারে চলে এলো সুন্দর গঙ্গোপাধ্যায়ের ফ্যাশন ব্র্যান্ড, তা তো ওটা বাদ দাও তো, ইস্পাত কারখানা ছেড়ে জামা কাপড়। শোনো ওটা তো ও চিরকালই চটি চেটে গেছে, যখন বুদ্ধদেব ভট্টাচার্য ছিল তখন বুদ্ধদেবের চটি চেটেছে, এখন হচ্ছে মমতার চটি চাটছে। ওর কোনো পার্সোনালিটি আছে সৌরভ গাঙ্গুলির? আজকে সৌরভ গাঙ্গুলি কি করেছে আজকে, ওনার উনি নিজেরটা শুধু আখের গুজিয়েছে, ওর আমাদের সোসাইটির জন্য কি কন্ট্রিবিউশন রয়েছে আজকে সৌরভ গাঙ্গুলি? আমি বলতে, আমরা সবাই একটা টাইম ওনার ক্রিকেটের ফ্যান ছিলাম, কিন্তু উনি ক্রিকেটার, অ্যাজ এ ক্রিকেটার হি ইজ আ গুড পার্সন, আমি সেদিকে আমি একবারও কিছু বলবো না, কিন্তু নট অ্যাজ আ গুড হিউম্যান বিং। আমি মানে উনি ওনার মতো হচ্ছে একদম, আমি পরিষ্কার বলছি, অ্যাজ এ ক্রিকেটার আমি ওনাকে রেসপেক্ট একদম। আমি আপনাদের এক্সপেকটেশন, সাধারণ মানুষের একটা তো সবাই চেয়েছিল যে আজকে দেখো তোমাকে, ওনাকে বাংলার মহারাজ বলা হতো, আর উনি আজকে কি করেছে, ওনার মতো সেলফ সেন্টার্ড পার্সন আমাদের বাংলা আমার মনে হয় খুব কম লোক আছে। উনি শুধু ওনার নিজের সেলফিশ এন্ড সেলফ সেন্টার্ড পার্সন, আমাদের বাংলাতে এরকম সৌরভ গাঙ্গুলির মতো দ্বিতীয় কেউ দেখায় কাউকে দেখতে পাবে না। দিদি, আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে আপনি কতটা আশাবাদী? এই প্রশ্নে মদন মিত্র কিন্তু বলেছেন 2026-ও আমরা 250 সিট নিয়ে আসছি, এটা মুম্বাই দিল্লি নয়। শোনো একটা কথা বলছি, এসআইআরটা হতে দাও, কত গলাবাজি হয়, ঠিক আছে? জানো তো একটা কথা আছে, শূন্য কলসি বাজে বেশি, ভালো কথা আছে জানো তো, শূন্য কলসি এমটি ভেসেল সাউন্ডস মাচ, ঠিক আছে? এখন হচ্ছে আচ্ছা তা এসআইআরটা হতে দাও, সব মদন মিত্র কেন কত মিত্র তুমি দেখতে পাবে, তখন সব চুপসে গেছে, সব দেখবে চুপসে গেছে, সব দেখবে খোটরে ঢুকে গেছে।
ঋতুপর্ণা সেনগুপ্ত সাম্প্রতিককালেই আমাদের রাজ্যপাল সিভি আনন্দ বোসের সাথে একটি অনুষ্ঠানে ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখা যায় এবং সেখান থেকেই ঋতুপর্ণা সেনগুপ্ত একটা পোশাক বিভ্রাট শুরু হয় একদম সোশ্যাল মিডিয়া। আপনি নিজেও সোশ্যাল মিডিয়ায় একটু চর্চিত ব্যক্তিত্ব, কড়া সমালোচনার মুখে ফেলেন ঋতুপর্ণা সেনগুপ্তকে। কেন? আপনি নিজেও তো ওয়েস্টার্ন আউটফিটে যথেষ্ট স্বাচ্ছন্দ্যের সাথে ওয়েস্টার্ন আউটফিট পরেন না দেখি। হ্যাঁ, আমি ডেফিনেটলি, আমি তো নিজেও পড়ি, আমি তো বলছি তো আমি নিজে ম্যাক্সিমাম টাইম ওয়েস্টার্নই পড়ি। আমি এই নয় যে আমি যে ইন্ডিয়ান পড়ি বেশি, আমি ইন্ডিয়ান কম পড়ি, আমি ওয়েস্টার্নই পড়ি। দেখো, ওয়েস্টার্ন পড়াটা সেটা কোনো ব্যাপার নয়। আমি তার জন্য আমি পোশাকটার প্রত্যেকের এখানে লিবার্টি আছে, সে যেটা খুশি যা খুশি সেটা পড়তেই পারে, সেটা আমি কখনো আমি বলবো না। কিন্তু ও অন্য সময় কি করে, ও দেখবে এরকম করে স্তন বিভাজিকা এরকম এরকম করে দেখাতে থাকে, দেখবে ভালো করে ও সব রিলে দেখবে ও দুটো বড় বড় অ্যাসেট রয়েছে, সেই অ্যাসেট গুলোকে ও দেখাতে থাকে, ঠিক আছে? বড় বড় অ্যাসেট গুলোকে সারাক্ষণ দেখবে ডিসপ্লে করে, যে মানে দেখো সবাই, তোমার যদি দুটো ভালো দামি গাড়ি থাকে, দামি গয়না থাকে, তুমি ওটাই দেখবে সব লোককে ডিসপ্লে করবে সবসময়। ওর দুটো বড় বড় অ্যাসেট আছে, ও অ্যাসেট গুলো সবাইকে দেখায়, দেখবে। উম, সেটা নিয়ে আমি কখনোই বলবো না। ও প্রসেনজিতের পারলে ঘাড়ের উপর উঠে বসে, পারলে খাইয়ে দেয়, বুঝতেই তো পারছো, সেগুলো করে। আমি পারলে ওগুলো ওগুলো নিয়েও কোনো সমস্যা, দ্যাট ইজ হার পার্সোনাল চয়েস, ওগুলো করব। কিন্তু রাজ্যপাল যে গভর্নর, সে হচ্ছে একটা সাংবিধানিক সুপ্রিমো, সে হচ্ছে একটা বড় পোস্ট, আর তুমি সেখানে একটা অফিসিয়াল জায়গায় রাজভবনে যাচ্ছ, সেখানে গিয়ে ওই নোংরামিটা বরদাস্ত কেউ কখনোই করবে না। অফিসিয়াল জায়গায় একটা তুমি তখন, তার রাজ্যপাল হচ্ছে একটা সাংবিধানিক পোস্টে, তুমি রাজভবনে গিয়ে এমনি এমনি করেছো, ও ভাবছে আমি প্রসেনজিৎকেও যেটা করি সেটা রাজ্যপালকেও করে দেখিয়ে দেবো, বা অন্যদের মুখে পুড়ে দিয়ে ও স্থানকাল পাত্রটার বিচার করলো না। এটাই হচ্ছে তুমি অন্য জায়গায় করো না, আমি তো বারণ করছি না। তোমার তোমার যদি খাওয়াতে হয় তুমি অন্য কাউকে খাওয়া গিয়ে, আমি কেউ বারণ করবে না। তুমি হোটেলে গিয়ে 4 জনকে খাওয়া, 5 জনকে খাওয়া, আমার তাতে কোনো প্রবলেম নেই। রাজ্যপাল হচ্ছে একটা সাংবিধানিক পোস্ট, সেখানে তুমি এই যে আজকে ভারতীয় জনতা পার্টির যখন, আমি অন্য সময় ওয়েস্টার্ন পড়ি, কিন্তু যখন আমি পার্টির যখন ওখানে গেলাম জয়েন করতে, সেখানে কি আমাকে ওয়েস্টার্ন পড়তে দেখেছো? সেখানে আমার ড্রেস পোশাক কেমন ছিল? দেখো, তুমি ব্যক্তিগত জীবন আর হচ্ছে প্রফেশনাল জায়গা, এই দুটো কিন্তু গন্ডগোল করলে হবে না, একটা তোমাকে বুঝতে হবে। এই যে তুমি ঘরে ধরো নাইটি পরে থাকো, তুমি নিশ্চয়ই যখন অফিসে যাও নিশ্চয়ই নাইটি পরে তুমি সেই অফিসটা যেতে পারো না, ঠিক কি না? ঘরে ধরো আমরা আমরা অনেক কিছু ড্রেস পরে থাকি, সেই জায়গাটা। আর শুধু তাই না, ও যদি শাড়িটা পরে থাকতো এমনি করে কিচ্ছু বলতাম না, ও ইচ্ছা করে চুলটাকে সরিয়ে দিচ্ছে আর দিয়ে ওটাকে কাপড়ের আঁচলটাকে সরিয়ে দিচ্ছে। একবার করেনি, আমি দেখছি বারবার, মানে she deliberately removing her pallu and try to entice the governor with her tempting boobs. What she wants to prove? She only has the asset. ও কি প্রুভ করতে চাইছে? আর ওটা একটা সুপ্রিমো, মানে উনি হচ্ছেন একটা, মানে আমাদের সাংবিধানিক হেড, একটা পার্লামেন্টারি হেড, উনি সেই জায়গায় পজিশন রয়েছে। তুমি কোথায় কি ও করুক না, আমি বলছি তো সিনেমাতে করুক, অবশ্যই ওটা একটা স্ট্যাচুটারি বডির জন্য সেটা অপমানজনক। সেই জায়গায় তুমি দেখো, আমি বলছি তো, আমি অন্য জায়গায়, আমি অন্য কি, তুমি যাই পরে বসে থাকো না কেন, বিকিনি পরে বসে থাকলে আমার ইট ইজ নট, আই এম নট কনসার্ন অ্যাবাউট ইট। কিন্তু যখনই তুমি ওই এতে তুমি আসবে, মানে কে, আমি বলতে চাইছি তুমি একটা পড়ুক না, আমি আমার আমার পড়াতে বা ও দেখানোতে আমি কিন্তু কখনো আমি কমপ্লেন করছি না, ভালো করে এটা আপনারাও বুঝুন। যেটা আমি কিন্তু, আমার প্রশ্নটা হচ্ছে, তুমি রাজ্যপালের সামনে গিয়ে, যখন রাজভবনে গিয়ে, সেটা একটা অফিসিয়াল জায়গা, সেইখানে তোমার ওইটা শোভা দেয় না। তুমি অন্য জায়গায়, তুমি সিনেমাতে লোককে একটা কেন, তুমি দুটো খাইয়ে দাও, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু ওইখানে গিয়ে ইচ্ছা করে পারলে রাজ্যপালের মুখে ঢুকি। বাংলার বুকে মা কালীর সাক্ষাৎ রূপ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে ভগবানের সিংহাসনে বসিয়ে দাবি ভক্ত রাজীবের, মুখ্যমন্ত্রীকে ভগবানের সিংহাসনে। প্লিজ, আমি ওই নার্সিসিস্ট ভদ্রমহিলার কথা শুনতে চাই না। আমাকে প্লিজ, আমাকে এই যে উনি নিজেকে ভগবান মনে করে, ভাই আমরা সাধারণ মানুষ। তাই তো, উনি তো মেগালোমেনি, ওনার আছে, ওনার মাথার প্রবলেম আছে, বয়স হয়ে গেছে 60 বছরের পরে না। শোনো, আমি একটা কথা বলি, শোনো, প্রত্যেকের না একটা রিটায়ারমেন্ট এজ থাকে, 60 ইজ দ্য রিটায়ারমেন্ট এজ, এরপরে মানুষের ব্রেনটার কাজ করে না, বোঝা গেল তো? আর এই মুখ্যমন্ত্রী এই লেভেলের নার্সিসিস্ট, মানে কি বলবো, উনি নিজেকে ভগবান ভাবতো, এর থেকে আর কিছু বলার নেই, মাফ করো। ওর কথাতেই আছে, উনি দেহত্যাগ করবেন কিন্তু পদত্যাগ করবেন না, উনি তো নিজেই বলেন না। আমার শেষ একটা প্রশ্ন, আপনার সাথে বিজেপির রাজ্য নেতৃত্ব
যেমন রাজ্য সভাপতি ভীষণ ব্যবস্থা না না, আমি শুধু শুভেন্দুদার সাথেই কথা হয়েছে সেদিনকে ওই প্রোগ্রামে, মঞ্চেতে কথা হয়েছে। বাকি এখন আমি কাউকে, শুভেন্দুদার উপরই আমার রয়েছে, কারণ শুভেন্দুদা মানুষটা আমি যা দেখলাম যথেষ্ট ভালো মানুষ। একটা এইটুকু আমি বলতে পারলাম, শুভেন্দুদার মানুষটা এইটুকু আমি অন্যদের সাথে দেখো কাউকে মিট করিনি, তাদের সম্পর্কে আমি কিছু বলতে পারবো না, কারণ তাদের দেখো আমি কাউকে অ্যাসেসমেন্ট করতে যাব না, ঠিক আছে? সুতরাং মানে I also don't want to make any kind of uncalled for remark for them, কারণ শুভেন্দুদা মানুষটা সত্যি ভালো। কারণ এইটুকু আমি বলতে পারি, আমাদের রাজ্যে যদি শুভেন্দুদা মুখ্যমন্ত্রী হয়, আমাদের নরেন্দ্র মোদীজির পৃষ্ঠপোষকতায় আর্থিক অনুদানে আমাদের রাজ্যটার কোথায়, এটা দেখো আমি বারবার বলছি, আমি বিজেপি পছন্দ করি বা না করি, এটা হচ্ছে ফ্যাক্ট, আমি ফিলিংস দিয়ে বলছি না। কিন্তু আপনারা যদি দেখুন, এই মোমেন্টে যদি একমাত্র কেন্দ্র আর রাজ্য যদি ডবল ইঞ্জিন হয়, তবে কিন্তু গাড়ি চলবে ভালো, না হলে কিন্তু আর অন্য সরকার আসলে ওই 20 বছর লাগবে তার তার ঋণ শোধ করতে, আর 20 বছর লাগবে তার জট ছড়াতে, পরিষ্কার গল্প। সেটা আপনারাও বুঝছেন, আমিও বুঝেছি, যার জন্য আমি আজকে বিজেপিতে, এই কারণের জন্য আমি আজকে অনেক ভেবে, মানুষের কথা স্বার্থে ভেবেই আমি তাই আজকে এখানে জয়েন করেছি। অনেক ধন্যবাদ দিদি আপনাকে।